সবগুলো টেলিভিশনই বলা যায় যে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, সেই বৈঠককেই প্রধান খবরগুলো হিসেবে রেখেছে। আমাদের সঙ্গে জিয়াউল কবির সুমন আছেন, বৈশাখী টেলিভিশনের হেড অফ নিউজ। আছেন আজাদ মজুমদার, উপপ্রেস সচিব প্রধান উপদেষ্টার। প্রধান উপদেষ্টার সঙ্গে আজকে যে বৈঠক ছিল, সেই বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন যারা নির্বাচন পর্যন্ত পৌঁছে দিতে চায় না তারা যত রকমভাবে পারবে বাধা দেবে। নির্বাচনকে বাধা দেওয়ার ইঙ্গিত করেছেন প্রধান উপদেষ্টা। কাদেরকে আসলে তিনি ইঙ্গিত করেছেন, কারা এই বাধা দেওয়ার চেষ্টা করছেন? ধন্যবাদ আপনাকে। এই যে জাতীয় নির্বাচন, আমাদের প্রত্যেকটা জাতীয় নির্বাচনের আগেই তো এক ধরনের থ্রেট অ্যাসেস করা হয়, থ্রেট অ্যাসেসমেন্ট থাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর। প্রথমত নির্বাচনে যারা সংশ্লিষ্ট পক্ষ তাদের নিজেদের মধ্যে এক ধরনের বিরোধের কারণে নির্বাচনে আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটার একটা আশঙ্কা থাকে। এটা অতীতে অনেকবারই হয়েছে। আর এইবার এটার সাথে যোগ হয়েছে একটা পক্ষ যারা চায় না যে আসলে নির্বাচনটা হোক। নির্বাচনটা যদি হয় তাদের যে রাজনৈতিক যে তারা যে দুরভিসন্ধিমূলক কার্যকলাপ সেগুলো করার পথ অনেকটাই রুদ্ধ হয়ে আসবে। তো এটা কারা, আপনারা নিজেরাও জানেন যে কারা চায় না বাংলাদেশটাকে স্থিতিশীল অবস্থায়, বাংলাদেশ একটা স্থিতিশীল অবস্থায় পৌঁছাক, বাংলাদেশে একটা সত্যিকারের গণতান্ত্রিক যাত্রা শুরু হোক। এরকম এটার পথে অতীতে কারা বাধা ছিল তাদেরকে দেশের মানুষ চেনে। আমাদের কাছে মনে হয় যে হয়তো তারাই এখনো ঠিক সেভাবে চায় না যে বাংলাদেশে আসলে একটা গণতান্ত্রিক যাত্রা শুরু হোক। জিয়াউল কবির সুমন, আপনার কোনো প্রশ্ন বা মন্তব্য যদি থাকে? না, প্রধান উপদেষ্টা যথার্থই বলেছেন। আসলে আমরা গত সোমবারই আমরা লক্ষ্য করেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় তিনি বলেছেন যে এই পর্যন্ত এই সরকারকে 1604 বার বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম, বিভিন্ন ধরনের আন্দোলনের সম্মুখীন হতে হয়েছে। তো আসলে প্রতিদিনই আপনি যদি লক্ষ্য করেন যে ঢাকার কোনো না কোনো রাজপথ, বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলন সংগ্রাম, কেউ না কেউ বসে থাকে। আসলে সেগুলো কতটুকু যৌক্তিক এবং এগুলোর পেছনে কোনো ইন্ধন আছে কিনা সেগুলো খতিয়ে দেখার প্রয়োজনীয়তা রয়েছে। আর সরকার প্রধান যেহেতু আশ্বস্ত করেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন, এবং সেই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে ইলেকশন কমিশন তারা প্রায় 24টি কর্মপরিকল্পনা তারা গ্রহণ করেছেন। এবং ইলেকশন কমিশন যে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট যে মহাপরিচালক তিনিও বলেছেন যে নির্বাচনকে ঘিরে প্রায় 10 লাখ প্রিজাইডিং পোলিং এবং সহকারী পোলিং সহ বিভিন্ন পর্যায়ে তারা লোকজনকে প্রশিক্ষিত করবেন এবং 3600 কর্মকর্তা এর মধ্যে তারা প্রশিক্ষণ নেবেন। তো সরকারের দিক থেকে আমি মনে করি না যে ইলেকশন না হওয়ার ব্যাপারে তাদের কোনো অনাগ্রহ আছে। বরং যেটা লক্ষ্য করি যে বিভিন্ন সময় বিভিন্ন এই আন্দোলন সংগ্রাম এসবের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের রাজনৈতিক একটা অচল অবস্থা বা একটি টানাপোড়েন তৈরি হয়, তখন এই জিনিসগুলো যে স্মুথ করার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা ব্যাহত হয়। তো সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা যথার্থই বলেছেন যে বাধাগ্রস্ত করার যে চেষ্টাই করুক না কেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং আমরাও সাধারণ নাগরিক হিসেবে আমরাও আশা করি যে নির্বাচনে আসলে সমাধান, নির্বাচন হলে অন্তত এই জিনিসগুলো পরিমাণ কমে যাবে, রাজনৈতিক যে টানাপোড়েন এই বিষয়গুলো। ধন্যবাদ। যে আবুল কালাম আজাদ মজুমদার, মানে নির্বাচন যতটা কাছে আসবে আমরা জানি যে রাজনৈতিক দলগুলো নিজেদের সুবিধা বা লাভ নেবার চেষ্টা করবে, নানানভাবে নানান কৌশল নেবে। সেই সমস্ত কৌশলও কি নির্বাচনকে আসলে চ্যালেঞ্জে ফেলবে কিনা? একটু আগে রাশেদ খান যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে, তিনি বললেন যে আগে নির্বাচন নয়, আগে সংস্কার। তিনি মন্তব্য করে আসলেন আমাদের কাছে মুখ্য নয় নির্বাচনটা। এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের তো নিজস্ব রাজনৈতিক দর্শন থাকতেই পারে। রাশেদ খান উনি একটা দলের সাধারণ সম্পাদক, ওনার দলের কি রাজনৈতিক দর্শন হবেন সেটা উনি ঠিক করবেন। এটা নির্বাচনে দলগুলো তার নিজস্ব কৌশল ঠিক করবে, তার নিজস্ব ইশতেহার মানুষের কাছে নিয়ে যাবে। এগুলো খুব স্বাভাবিক প্রক্রিয়া, এগুলোর জন্য নির্বাচন বাধাগ্রস্ত হবে না। আমরা আশা করি যে কিছু মৌলিক বিষয় আছে যেগুলোতে একটা জাতীয় ঐক্য থাকবে। এই মৌলিক বিষয়ে যদি জাতীয় ঐক্যটা থাকে, তারপর যার যার রাজনৈতিক দর্শন বা রাজনৈতিক চিন্তাভাবনা বা রাজনৈতিক যে ধ্যান ধারণা সেটা নিয়ে তারা জনগণের কাছে যাবে। এবং নির্বাচনটা তো সেই জন্যই আসলে জনগণ যার আইডিয়াটা পছন্দ করবে, যার প্রার্থীকে যোগ্য মনে করবে, তারা তাদের মধ্যে থেকে সংসদ সদস্য বেছে নেবেন। এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। বরঞ্চ এই প্রক্রিয়াটা আসলে বন্ধ হয়ে গিয়েছে দেখেই আসলে বাংলাদেশে
আগে অনেক সমস্যা হয়েছে। আপনি মাননীয় প্রধান উপদেষ্টার যদি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণটা কথা এই মুহূর্তে স্মরণ করেন, ওখানে কিন্তু উনি একটা কথা বলেছেন যে বাংলাদেশে অনেকগুলো বড় সমস্যার একটা বড় কারণ হচ্ছে ত্রুটিপূর্ণ জাতীয় নির্বাচন। যেই সব জাতীয় নির্বাচন ত্রুটিপূর্ণ হয়েছে এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকার রাষ্ট্র পরিচালনায় সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি। সেই জন্যই একটা সুন্দর নির্বাচন দরকার এবং এই নির্বাচন যাতে ত্রুটিমুক্ত থাকে সেটার জন্য সরকার তো অবশ্যই সরকারের উদ্যোগগুলো নিয়ে কাজ করবে। পাশাপাশি রাজনৈতিক দলগুলো, গণমাধ্যম, ভোটার প্রত্যেকের কিছু কিছু নিজস্ব দায়িত্ব আছে, যার যার অবস্থান থেকে প্রত্যেকে তার এই দায়িত্বগুলো পালন করলে এটা একটা জাতীয় দায়িত্ব কিন্তু। কারণ এই নির্বাচনটা সুষ্ঠু হওয়ার উপর নির্ভর করছে আমাদের দেশে পরবর্তীতে আসলে রাজনৈতিক স্থিতিশীলতাটা কতটুকু থাকবে। তো প্রত্যেকে তার অবস্থান থেকে যদি এই কাজটুকু করে এবং এই রাজনৈতিক ভিন্নমত থাকা সত্ত্বেও, ভিন্ন ভিন্ন রাজনৈতিক দর্শন থাকা সত্ত্বেও আমার মনে হয় নির্বাচনটা একটা সুন্দর একটা নির্বাচন আমরা সবাই প্রত্যাশা করতে পারি। জি, জিয়াউল কবির সুমন, জি। জামায়াত বলছে, জামায়াত এবং ছাত্র তরুণদের দল এনসিপি তারা সরাসরি বলছে যে তারা একটা অভিন্ন অবস্থানে এসেছেন। তারা পিআরের দাবিতে এখনো আছেন, তারা দাবি করছেন, বলছেন মানে বিএনপি পিআর মানবে না, জামায়াত এনসিপি তারা পিআর ছাড়া নির্বাচনে যাবে না, এরকম কথা অনেকবার একাধিকবার তাদের নেতারা বলেছেন। তো এই অবস্থায় মানে নির্বাচন নিয়ে মানুষ আসলে মানে কি ভাববে, শঙ্কা তৈরি হয় কিনা জিয়াউল কবির সুমন? আসলে নির্বাচন যত ঘনিয়ে আসবে তত আমার যেটা মনে হয় যে নির্বাচন যত ঘনিয়ে আসবে তত বিভিন্ন ধরনের টানাপোড়েন এগুলো চলবে। তবে বিশেষ করে ইসি থেকে রোডম্যাপ দেওয়ার পরে তখন তারা বলেছে, কিন্তু তারা অতটা উচ্চকিত কণ্ঠে শোনা যায়নি, কিছুটা ম্রিয়মাণ ছিল। তবে তারা তাদের যেই তারা নির্বাচন রোডম্যাপকে তারা স্বাগত জানিয়েছেন যতটুকু দেখেছিলাম, এবং তবে তারা সেই পিআর এর কথাটা তারা কিছুটা বলেছেন। তো এখন বাংলাদেশের প্রেক্ষাপটে এই বিষয়টা আসলে অবশ্যই নতুন। তো সেক্ষেত্রে সরকার সরকার চাচ্ছে যে যে কোনো মূল্যে হোক নির্বাচনটা আগে হোক। বিশেষ করে বাংলাদেশের ইতিহাসে তারা একটা গ্রহণযোগ্য নির্বাচন দিতে চায়, এবং আমরা যেটা দেখেছি যে 2014 সালে সেই নির্বাচনে সেখানে আপনার 154 সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। তারপরে 2018 সালে সেখানে রাতের ভোট 50%, যেটা আব্দুল্লাহ আল মামুন সাহেবের জবানবন্দিতে আমরা দেখেছি যে 50% সিল ভোট আগেই তারা কাস্ট করে রাখার কথা বলেছিলেন আগের আইজিপি। এবং 2018 সালে আমির আমির নির্বাচনও আমরা দেখেছি। আর আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন যে বাংলাদেশে এখন যেই ভোটার যার বয়স এখন 33-34, এরকম অনেক ভোটার কিন্তু এখন পর্যন্ত ঠিক মতো ভোটই দিতে পারেননি। তো নির্বাচনের পরিবেশ তৈরি করাটা, এটাই হচ্ছে প্রধান লক্ষ্য। আর পিআর না, বলেন এই লক্ষ্যটা কি যেটা আছে শুধু আসলে সেগুলো সরকারের বা নির্বাচন কমিশনের? এখানে তো রাজনৈতিক দলগুলো খুব বড় স্টেক হোল্ডার। রাজনৈতিক দলগুলো তো মানুষের মধ্যে এই মানে কনফিডেন্সটা দেওয়া উচিত রাজনৈতিক হ্যাঁ, দলগুলোর, কি মনে হ্যাঁ, করেন? সেটা আমার যেটা মনে হয় যে আরো সামনে কিছুদিন যখন আরো যাবে, এগুলো আস্তে আস্তে হয়তো সলভ হয়ে যাবে। সলভ হয়ে যাবে। তারা একটা পর্যায়ে চলে আসবেন, ঐক্যমত্য কমিশনের যে বৈঠক এগুলোর মধ্যে দিয়ে আমার ধারণা যে একটা সিদ্ধান্তে আসতে হবে জি, সবাইকে। আবুল কালাম আজাদ মজুমদার, মানে রাজনৈতিক দলগুলো মানে মিটিংয়ে কি ধরনের কথা বলে? মানে বাইরে তারা যতটা জোরালোভাবে শক্তভাবে বলে যে এটা না হলে নির্বাচনে যাব না, এখন যদি সব দল নির্বাচনে অংশ না নেয়, সেই নির্বাচনটা তো আসলে খুব মানে যতখানি আশা নিয়ে গ্রহণযোগ্যতা নিয়ে আমরা করতে চাইছি সেটা তো হবে বলে মনে করেন কিনা, নাকি ভিতরে অন্য কথা বলেন, বাইরে এসে পলিটিক্যাল স্টেটমেন্ট দেন, আসলে কি? দেখেন, রাজনীতিটা তো এক ধরনের কৌশল এবং এখানে বার্গেনিংয়েরও একটা চেষ্টা থাকে সব রাজনৈতিক দলগুলোর সাথে। কোনো কোনো সময় সরকারের সাথে বার্গেন করে, কিন্তু এখানে আমি যেটুকু বুঝছি তাতে সরকারের সাথে আসলে এই মুহূর্তে এই নির্বাচন নিয়ে বার্গেন করার তেমন কোনো সুযোগ নেই। কারণ প্রথম দিকে সরকারের কাছে রাজনৈতিক দলগুলোর নির্বাচনের রোডম্যাপ নিয়ে একটা দাবি ছিল, দ্রুত নির্বাচনের সময়সীমা ঘোষণা করার একটা দাবি ছিল, সেটা নিয়ে রাজনৈতিক দলগুলো অনেক কথা বলেছে। সরকার তো তার এই দায়িত্বটা পালন করেছে এবং নির্বাচনের একটা সময়সীমা জানিয়ে দিয়েছেন, এবং এই সময়সীমা নিয়ে আসলে এই মুহূর্তে খুব বেশি রাজনৈতিক দল বা সত্যিকার অর্থে যে কেউই আসলে সেভাবে দ্বিমত পোষণ করেনি। তো তাহলে রাজনৈতিক কৌশলটা কার সাথে? রাজনৈতিক দলগুলো পরস্পরকে তার নিজের রাজনৈতিক কৌশল দিয়ে
চেষ্টা করবে তার কাছ থেকে কিছু সুবিধা আদায় করে নিতে, বা রাজনৈতিক দলগুলো পরস্পরের সাথে এক ধরনের বার্গেনিংয়ে আসবে। এটা কিন্তু স্বাভাবিক একটা রাজনৈতিক প্রক্রিয়া। এটাকে আমরা নেতিবাচকভাবে না দেখে আমরা বরঞ্চ আমরা লক্ষ্য করি আমরা কে আসলে রাজনৈতিক এই কৌশলের খেলায় জয়ী হয়। যার কৌশল জয়ী হবে তিনি হয়তো নির্বাচনে যদি তত বেশি- কৌশলে কেউ পরাজিত হয়ে বলে যে আমি নির্বাচনে যাব না, আমার তখন বিশ্বাস বিষয়টা এই পর্যায়ে যাবে না। যাবে না। এইটার বড় একটা কারণ হচ্ছে যে এই নির্বাচনটা আমাদের সাধারণ মানুষের চাওয়া। আকাঙ্ক্ষা। কারণ অনেক দিন মানুষ ভোট দিতে পারে নাই, এবং এই ভোটটা আমাদের জন্য প্রয়োজন। আমাদের একটা সুষ্ঠু রাজনৈতিক ব্যবস্থায় প্রত্যর্পণের জন্য এই নির্বাচনটা প্রয়োজন। এটা রাজনৈতিক দলগুলোও বোঝে, এবং আমাদের এই নির্বাচনটা রাজনৈতিক দলগুলোর জন্যও প্রয়োজন। কারণ তাদেরকে রাজনৈতিক প্রক্রিয়ায় আপনার সম্পৃক্ত থাকতে হলে এই নির্বাচনী প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত থাকাটা তাদের প্রত্যেকের জন্যই জরুরি। এবং আবার আমার মনে হয় যে এখন যতই রাজনৈতিকভাবে তাদের মধ্যে মতবিভেদ থাকুক, আমরা বিশ্বাস করি যে খুব শীঘ্রই হয়তো তারা একটা অবস্থানে এসে পৌঁছাবেন এবং এক ধরনের জাতীয় ঐক্যমত্য তাদের মধ্যে তৈরি হবে। জি, মানে আপনি বিরতির মধ্যে বলছিলেন যে প্রায় 4.5 কোটি নতুন ভোটার যারা এখন পর্যন্ত ভোট দিতে পারেননি, নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো তাদের সেই আকাঙ্ক্ষা মাথায় রাখবে। আমি একটা জিনিস বলি, আজকে মাননীয় প্রধান উপদেষ্টা একটা শব্দ বলেছেন যে এই নির্বাচনটা হবে একটা অনন্য নির্বাচন, যেটাকে আমরা যদি ইংরেজিতে বলি এটা একটা ইউনিক নির্বাচন হবে। এটা অনেক অর্থে ইউনিক। প্রথমত আমাদের 4.5 কোটি ভোটার আপনার তারা আসলে ভোট আগে একবারও দেয় নাই, ঠিক? এবং এই 4.5 কোটি ভোটার কিন্তু আমাদের শিক্ষিত তরুণ সমাজ। তাদেরকে খুব সহজে প্রভাবিত করা যায় না। তারা সচেতন, এবং তারা যে সচেতন রাজনৈতিকভাবে এবং দেশ নিয়ে ভাবে, একটা ভুল বোঝাবুঝি ছিল যে আমাদের তরুণ সমাজ বোধহয় রাজনীতি নিয়ে ভাবে না। আমাদের জুলাই গণ অভ্যুত্থান আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমাদের দেশের যে তরুণ সমাজ তারা প্রত্যেকে দেশ নিয়ে ভাবে, দেশের ভবিষ্যৎ নিয়েও তারা ভাবে। সো তাদের একটা পরিষ্কার রাজনৈতিক চিন্তাভাবনা আছে, কিন্তু আমরা কেউ জানি না সেই চিন্তাভাবনাটা কী। সেটাও তো রাজনৈতিক দলগুলোর জানার জন্য মাধ্যমে সেটা হবে। আরেকটা জিনিস আপনি দেখেন, আমি সাংবাদিক হিসেবেও আমার একটা ব্যক্তিগত অভিমত যদি বলি, সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের দেশে আসার পরে আমরা নানা তথ্য অপতথ্য দেখেছি। আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম মোটা দাগে আমাদের দেশের 2008-09-এর দিকে বিশেষ করে ফেসবুকটা চালু হয়েছে, এবং ফেসবুকটা বা এই সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের মধ্যে প্রভাব বিস্তার করার পরে আমরা কিন্তু আসলে সত্যিকার অর্থে কোনো জাতীয় নির্বাচন দেখি নাই। সো এই যে যোগাযোগের এই ধরনটা আসলে মানুষের মধ্যে কী ধরনের ইম্প্যাক্ট তৈরি করবে এটাও আমরা কিন্তু কেউ জানি না। নির্বাচনী প্রচারণায় এটার ভূমিকাটা কী হবে, কারণ এখানে অনেক অপতথ্য থাকবে। মানুষ এই অপতথ্যগুলো কিভাবে গ্রহণ করবে, বা রাজনৈতিক দলগুলো তার বিরুদ্ধে যে অপপ্রচার সেটার আসলে কোন কৌশলে জবাব দেবে, এগুলো অনেক কিছুর উপর নির্ভর করবে আসলে জনগণের কাছ থেকে তারা কতটা সমর্থন আদায় করবে। ইত্যাদির উপর নির্ভর করে আমরা বলতে পারি যে এই নির্বাচনটা খুব ইউনিক একটা নির্বাচন হবে। সেটা সবার জন্যই, রাজনৈতিক দলগুলোর জন্যও নিশ্চয়ই।